পূর্ব দিকের তপ্তকর সূর্যটা দারুণ দগ্ধ করছে পরিবেশ। খা খা করা গরম, সেই সাথে পথচারীদের গলা শুকিয়ে কাঠ। ভার্সিটির ক্যান্টিনে বসে আছে পূর্ণতা ও আয়মান। গোল টেবিলের ঠিক দুপাশে মুখোমুখি হয়ে বসেছে দুজন। পুরো টেবিলে আপসেট পেপারের অগোছালো ভাব। বর্তমানে নোটস ও লেকচার নিয়ে তুমুল সিরিয়াস আলোচনা হচ্ছে। আলোচনার এক পর্যায়ে অর্ডারকৃত খাবার চলে আসলে বিরতি নেয় দুজন। ঠান্ডা কোকে স্ট্রতে ঠোঁট চেপে ফোনের গ্যালারি ঘাঁটতে থাকে পূর্ণতা। এরই মধ্যে দুজনের একই সাথে নজরে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা একটি সাদাসিধে মেয়ের দিকে। মেয়েটার সাথে আগেও দেখা হয়েছে আয়মানের। ব্যাপারটা ঠাহর করতে পেরে আয়মান চোখ ঘুরিয়ে নিজের নোটসের দিকে দৃষ্টি রাখল। পূর্ণতা স্ট্র থেকে ঠোঁট উঠিয়ে সেদিকে লক্ষ্য রেখে চকিত ভঙ্গিতে আয়মানকে বলল, দোস্ত দেখ, মেয়েটা বোধহয় জায়গা পাচ্ছে না, হাতে খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে এখানে বসতে দেই। আয়মান এক পলক পূর্ণতার দিকে তাকিয়ে পরক্ষণে মেয়েটার দিকে ভালোভাবে তাকালো। পূর্ণতার কথা সঠিক দেখে আয়মান মুখ ঘুরিয়ে গম্ভীর গলায় বলল, তোর চোখে কি নোটগুলো পড়ে না? ওই মেয়ের খাবারের চুল যদি একটা পেপারে পরে কি অবস্থা হবে চিন্তা করছিস? কি বলছিস এগুলো? ক্যান্টিনে তাকিয়ে দেখ তো কোনো টেবিল খালি আছে কিনা। একটাও নেই। ওকে আমি ডাক দিই দোস্ত, তুই প্লিজ কিচ্ছু বলিস না। যেটা মন চায় ওইটা কর, কিন্তু আমার নোটে যদি এক ফোঁটা চুল লাগে ওই মেয়ের গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। পূর্ণতা সে কথায় পাত্তা দিয়ে মেয়েটাকে ডেকে তার পাশে বসালো। পরিচয় জিজ্ঞেস করতে জানতে পারল মেয়েটার নাম সাবিহা, নিউ কমার্স স্টুডেন্ট। এখানে আসার পর তার যে কজন বন্ধু বান্ধবী জুটেছে সবাই লাগাম ছাড়া বেপরোয়া, তাই সাবিহা একা একাই থাকে। মেয়েটার চোখ দুটো কাজল কালো, ভ্রুগুলো সরু, হাসলে অনেকটা বাচ্চা সুলভ মায়া ভেসে ওঠে। চুলগুলো রিবন্ডিং এর মতো ঝলমল করে, যেন পার্লার থেকে এইমাত্র চুল সুন্দর করেছে সে। কথার পরিপ্রেক্ষিতে এটাও জানতে পারল সাবিহা গ্রামের মেয়ে, নেত্রকোনার ছোট্ট একটা গ্রাম থেকে ঢাকায় পড়তে এসেছে। এদিকে পূর্ণতা মিশুকে আচরণের জন্য আয়মনের প্রচন্ড বিরক্ত বোধ হচ্ছে। এমনিতে সাবিহা নামের মেয়েটার সাথে প্রথম দেখাটা খুব বিব্রতকর ছিল। তার উপর একই টেবিলে বসে মেয়েটার বারবার আর চোখে ওকে অদ্ভুত নজরে দেখছে। সাবিহা জুসের বোতলে এক চুমুক খেয়ে মিষ্টি হাসিতে বলল, আপু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। পূর্ণতা সহজ হাসিতে জবাব দিল, অবশ্যই করো। আমি শুনেছি আপনি নাকি বিবাহিত। কথাটা আসলে কতটুকু সত্যি সেটা আমি জানি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। এবার আয়মান ধৈর্যের বাঁধ ভেঙে গরম গলায় কপাল কুঁচকে বলল, মানুষের পার্সোনাল লাইফ নিয়ে এত ইচিং কেন তোমার? আমরা যে তোমার সিনিয়র ভুলে গেছো? লিমিটের মধ্যে কোশ্চেন করবা। আয়মানের ইচ্ছে করছিল এক্ষুনি টেবিল ছেড়ে উঠে যেতে। কেউ বিবাহিত না অবিবাহিত এসব নিয়ে প্রশ্ন করাও কে অধিকার দিয়েছে এসব সোজা সাপটা জিজ্ঞেস করতে? ফাজিল মেয়ে। এদিকে আয়মানের রাগান্বিত চেহারা দেখে পূর্ণতা আর বুঝতে বাকি রইল না আয়মান এই মেয়েটিকে তেমন সহ্য করতে পারছে না। সাবিয়া অপরাধীর মতো মুখ করে মাথা নিচু করে ফেলেছে। পূর্ণতা সবটা সামাল দিতে সাবিয়ার হাতে হাত রেখে বলল, আমি বিবাহিত, তুমি প্লিজ ওর কথা শুনে মন খারাপ করো না, খাবারটা খেয়ে নাও। আয়মান এদিকে রাগে ফুঁসছে। তার বান্ধবী তারই সামনে অন্য একটা মেয়েকে সাপোর্ট দিবে ভাবতেও পারেনি ও। আয়মান খেকিয়ে উঠল, তুই কি ইনডাইরেক্টলি আমাকে অপমান করলি পূর্ণতা? তুই নিজের ব্যাপারে এসব তথ্য বাইরের মানুষকে বলতে চাস কেন? কার মনে কি মতলব ঘুরে তুই কি জানিস? তুই একদম চুপ করবি আয়মান? আমি অবশ্যই বোকা না, এটুকু অন্তত বোঝার ক্ষমতা হয়েছে কে ভালো কে খারাপ। সাবিহাকে সরি বল। তুই কাকে সরি বলতে বললি? চোখে দেখিস না কাকে বলতে বলেছি? না দেখি না। এই দুদিনের উটকো ঝামেলাকে আমি কি জন্য সরি বলতে যাব? কি দায় আমার? পূর্ণতা চরম সীমায় রাগ দেখিয়ে কিছু বলতে নেবে হঠাৎ টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো সাবিহা। আকস্মিক ওঠার জন্য টেবিলে জোরালো রূপে বিকট শব্দ হলো। এতে আশেপাশের সকলে চক্ষু জোড়া ওদের টেবিলের দিকে তাক হতেই সাবিহা মেজাজটা শান্ত রেখে আয়মানকে বলল,
আমাকে ক্ষমা করবেন আরমান ভাইয়া, কিন্তু আপনি একটা নিচু মনের নস্টালজিক লোক। আমি তো আপনাকে ক্ষতি করে কথাটা বলিনি। আমি সোজাসুজি আপুকে জিজ্ঞেস করেছি, ক্যাম্পাসের চতুর্পাশে পূর্ণতা আপুকে নিয়ে যে গুজব রটে সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানার জন্য আমি প্রশ্নটা জিজ্ঞেস করেছি। এতে আপনার কোন চুলে আগুন ধরেছি আমি সিরিয়াসলি জানি না। আমি গ্রামের মেয়ে, এই কথাটা শোনার পর থেকেই আপনার চোখে মুখে কেমন ঘেন্না ঘেন্না ভাব জড়িয়ে গেছে। লজ্জা হওয়া উচিত আপনার। আর শুনুন, আপনার দিকে আর চোখে তাকাচ্ছিলাম এজন্যই আপনার ঘাড়ের কাছে টিস্যু লেগে আছে, আর যেটা দেখতে খুবই বিশ্রী লাগছে। আমি কিছু বললে আপনি যদি রাগ করেন সেজন্য ওখানে তাকিয়ে আপনাকে ইশারা দিচ্ছিলাম। আপনি সত্যি খুব জঘন্য মস্তিষ্কের মানুষ, ছি। সাবিয়ার কাঁধে ব্যাগ তুলে ট্রে নিয়ে হনহন করে ক্যান্টিনের কাউন্টারে চলে গেল। উপস্থিত সবাই যে আয়মানের দিকে তাকিয়েছিল, আয়মান সেটা বুঝতে পেরে পূর্ণতাকে উঠতে বলে চলে যায়। সাবিয়ার জন্য পুরো মেজাজটাই বিগড়ে গেছে আয়মানের। কোনো রকমে ব্যাগের মধ্যে নোটস গুছিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে পড়ে। পূর্ণতা বিল পে করে আয়মানের পাশাপাশি হাঁটতে থাকলেও হঠাৎ একটা দৃশ্য ভেসে আর অন্যমনস্ক হয়ে যায়। একবার শ্রেয়ার সাথে এরকম ঝগড়া হয়েছিল। সেদিন শ্রেয়াও আয়মানকে নস্টালজি বলে অপদস্থ করেছিল। আয়মানের বিপরীতে কিছু বলেনি। পূর্ণতা জানা মতে আয়মান এমন কোনো গালি শিখতে বাদ রাখেনি যেগুলো এই মুহূর্তে উচ্চারণ করলে সবার কানে হাত চাপা দিবে। সেই আয়মান শ্রেয়ার বেলায় সেখানে চুপ ছিল। আজ সময় পরিবর্তনে সাবিহার বেলাও চুপ। তবে আয়মানের জীবনে কি পরিবর্তন আসা সম্ভব? আবারও কি সম্ভব সেই হাসি খুশি আয়মানকে ফিরিয়ে পাওয়া? আয়মান যে আর অশুদ্ধ ভাষায় কথা বলে না, সেটা কিভাবে পরিবর্তন করবে? এসব নিয়ে পূর্ণতা নানান চিন্তা ভাবনা করতে থাকলে হঠাৎ ওর চিন্তার প্রহরে দাগ বসিয়ে আয়মান বলে ওঠে, ওয়াসিফ বিলায় যাবি? পূর্ণতা চমকে গিয়ে হাঁটা থামিয়ে অবাক দৃষ্টিতে তাকালো। আয়মান পাশে তাকিয়ে দেখে পূর্ণতা নেই। সে পিছন ফিরে তাকিয়ে দেখলো পূর্ণতা আশ্চর্য দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আয়মান আবার পূর্ণতার পাশে এসে বসলো। যাওয়াদের মৃত্যু সুখ তোর শ্বশুর বাড়ির অবস্থা কেমন একবার তো দেখতে যাওয়া উচিত। পূর্ব ভাই নিশ্চয়ই সব একা সামলাচ্ছে, ওখানে একবার গেলে ঠিক হয় না। আয়মান আবার পূর্ণতার পাশে এসে বলল। আয়মানের কথা শুনে তৎক্ষণাৎ পূর্ণতার পেটের উপর হাত রাখলো। চোখের সামনে আজও সেদিনের বীভৎস ঘটনাগুলো স্পষ্ট ভাসে। যাওয়াদের মৃত্যুর পেছনে পূর্বের হাত আছে, পূর্ণতা এটুকু মনে প্রাণে বিশ্বাস করে। পূর্ব কি ভালো আছে? এই সুযোগে ওকে যদি একবার দেখার সুযোগ হয় সেটা পূর্ণতা ছাড়বে না। কিন্তু পূর্ব যেখানে কল দিয়ে ওকে খবরটা দেওয়া প্রয়োজন বোধ করেনি, সেখানে বেহায়ার মতো যাওয়া মানে কি? পেট থেকে ধীরে ধীরে হাত সরিয়ে শক্ত গলায় বলল, আমি ওখানে যাব না। আর তুই যদি ওখানে যাওয়ার কথা ভুলেও কখনো বলিস, আমি ভুলে যাব তুই আমার বন্ধু। দুপুর 12টায় বাসায় ফিরে আসে পূর্ণতা। সব সময়ের মতো আজও হাসপাতালের ব্যস্ত খোদেজা একটা বড় ডিলের ঝামেলার জন্য বাধ্য হয়ে পূর্ণতার বাবা সিলেট গিয়েছে। বাসায় নুরানি ছাড়া কেউ নেই। 4 দিন হলো পূর্ণতার জন্য আবারও খোদেজা নুরানির বেতন বাড়িয়ে বাসায় নিয়ে এসেছে। নুরানি পূর্ণতার সবটা দেখভাল করলেও পূর্ণতাকে খাওয়া দাওয়া অনিয়ম থেকে উদ্ধার করতে পারেনি। গোসল শেষ করে সালোয়ার কামিজ পরে আয়নার সামনে যখন চুল ছাড়ছিল, হঠাৎ পূর্বের কথা বেখেয়ালে মনে পড়ে যায় ওর। এই মানুষটা কত নিষ্ঠুরভাবে দূরে চলে গেছে। কল দিলেও খোঁজ নেয়নি। কেমন আছো, বেঁচে আছো তুমি? হাসপাতালে ওই মুমূর্ষ অবস্থায় পূর্ণতা যখন রাত দিন অপেক্ষায় ছিল, তখন সেই মানুষটা আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে দেয়নি। পূর্ণতার শূন্য হাতটা কাতরানোর পূর্বেই শক্ত হাতে উষ্ণ অনুভব করার জন্য ঠোঁটদ্বয় পিপাসিত হয়ে যেত তার ওষ্ঠ যুগল স্পর্শের জন্য। অথচ দিনেকে দিন চলে গেল, মানুষটা কখনো আসতো না। যদি সন্তানটা পৃথিবীতে বেঁচে থাকতো, হয়তো এই অজুহাত হলেও পূর্ব ওকে ছেড়ে দিত না। আজ পূর্ণতার কাছে কিছুই নেই যার জন্য পূর্ব আর ওর কাছে ফিরবে। নতুন জিনিসের কদরটা কেটে গেলে পুরনো জিনিসের তকমা লেগে যায়।
আজ পূর্ণতা পূর্বের বিশাল অভিজাতপূর্ণ রুচির কাছে পুরনো উদাস দৃষ্টিতে কিছুক্ষণ আকাশে তাকিয়ে থাকতে চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ল ওর। হঠাৎ কি যেন ভেবে পূর্ণতার লেডিস ব্যাগে কিছু টাকা ভরে চটপট রেডি হলো। হাতে ঘড়ি পড়তে পড়তে মাথার ঘোমটাটি টেনে পায়ে জুতা পরতেই নুরানিকে গলা উঁচিয়ে বলল, এই নুরানি শোন তো, আমি একটু বাইরে যাচ্ছি, মা এলে বলবি আমি কিছু কিনতে বের হয়েছি। বাসায় সব কিছু দেখে রাখিস, আমি আসছি। নুরানির পাল্টা উত্তর শোনার জন্য এক সেকেন্ডও নষ্ট করলো না পূর্ণতা। সোজা নিচে নেমে রিক্সা ঠিক করলো সে। একটা উবার বুক করার জন্য ব্যাগে হাত দিতেই দেখলো মোবাইল ঢুকায়নি সে। এদিকে রিক্সা যতদূর এসে পড়েছে, আবার ব্যাক করাটা বোকামো হবে ভেবে পূর্ণতা বাস স্ট্যান্ডে গেল। টিকিট কাউন্টারে খোঁজ নিয়ে একটা বাসে উঠে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালো। আরও একবার পূর্ণতা অনুভব করলো আজ তার মন প্রচণ্ড ব্যাকুল হয়ে আছে। যার জন্য সে এসেছে তাকে দেখার জন্য প্রচুর অস্থির অস্থির লাগছে। শুষ্ক হয়ে আসছে গলা। পূর্ণতা বারবার ঢোক গিলছে। বাড়ির লং সাইডের শূন্য, কোনো মানুষ নেই। দরজা খোলা, কিন্তু কোনো মানুষ থাকে বলে মনে হয় না। শোকের আবছায়া যেখানে ঘিরে থাকে সেখানে কান্নার আহাজারিও পাওয়ার কথা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো পিনপতন চারপাশ এবং শব্দহীন। পূর্ণতা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে কাউকে দেখতে না পেয়ে সোজা শ্বশুরের কক্ষে গেল। বিছানায় যে ব্যক্তি শুয়ে আছে তার শরীরের হাড্ডির উপর কোনো মতে চামড়া সেটে আছে। হাত দুটো সুতোর মতো চিকন, কোনো মাংস নেই সেখানে। চোখের নিচে কালির আস্তরণ, ঠোঁটগুলো রোগার মতো সাদা হয়ে আছে। পূর্ণতা পলাশ ওয়াসিফের এই নাজুক অবস্থা দেখে নিঃশব্দে ফুপিয়ে কেঁদে দেয়। শ্বশুর নামধারী বাবার মতো আগলে রাখা মানুষটার হাড় জিপচিরে অবস্থা কখনো শুয়ে থাকবে স্বপ্ন ভাবতে পারেনি কেউ। পলাশের বেডের কাছে এসে ফ্লোরে বসে পড়ে পূর্ণতা। কারো বসার তীক্ষ্ণ আওয়াজ পেয়ে চোখ খুলে তাকায় পলাশ ওয়াসিফ। পূর্ণতাকে দেখেই তিনি কিছু বলার জন্য হাঁপাতে থাকেন, যুদ্ধ করতে থাকেন নিজের অক্ষম শরীরের সাথে কিছু বলার জন্য, কিন্তু তিনি পারছেন না। কষ্টে চোখের পানি ছেড়ে দেয়। পূর্ণতা পলাশ ওয়াসিফের এই অবস্থা দেখে কাঠির মতো আঙ্গুলগুলো মুঠোয় নেয়। নিজের কপালে আঙ্গুলগুলো রেখে হাউমাউ করে কাঁদতে থাকে পূর্ণতা। চিৎকার করে কাঁদতে যে অনবরত কাশতে থাকে ও। এ অবস্থায় ঝাপসা চোখে দেখতেই পলাশ ওয়াসিফ ওই প্যারালাইসিস অবস্থায় কিছু বলার জন্য গঙ্গাতে থাকে। জীর্ণতার কাছে হার মেনে কিছু বলতে পারে না। পূর্ণতার কান্না শুনে পাশের কামরা থেকে আয়শা চাকরের সহযোগিতায় ছুটে আসেন। তিনিও দরজার মুখে দাঁড়িয়ে কান্না জর্জরিত গলায় ডেকে ওঠেন। আয়শার ওইটুকু ডাকে পূর্ণতা ফ্লোর থেকে উঠে আয়শার কাছে দৌড়ে যায়। হাতের উল্টো পিঠে অশ্রুপূর্ণ চোখ মুছে আয়শাকে ধরে ধরে রুমে আনে পূর্ণতা। আয়শা গা ছেড়ে দেওয়ার মতো করে কান্নাকাটি করছে। স্বামীর প্যারালাইসিস জনিত অসুস্থতা, জাওয়াদের মৃত্যু, পূর্ণতার সন্তান হারা। পূর্বের একগুঁয়ে গম্ভীর আচরণের জন্য তিনি আজ দিশেহারা হয়ে কাঁদছে। পূর্ণতা নিজেকে শান্ত করে আয়শাকে অনেকক্ষণ সময় নিয়ে সামলায়। ফজরের ওয়াক্তে জাওয়াতকে মাটি দেওয়া হয়েছে। সেই থেকে সাইফ আলী পাগলের মতো প্রলেপ করতেই অসুস্থ হয়ে পড়েছেন। সবাই শেফালিকে নিয়ে হাসপাতালে গেছেন। পূর্ব জানাজার পর থেকে আর বাড়ি ফিরেনি। কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, কেউ ওর প্রতি বিশেষ খেয়াল রাখেনি। পূর্ব আগের মতোই কথাবার্তাও বলে না। কিছু জিজ্ঞেস করলে মাথা নাড়িয়ে কথা শেষ করে মুখ ফুটে শব্দ উচ্চারণ করে না। এদিকে সময়ের পাল্লা কখন দুপুর থেকে কখন সন্ধ্যার দিকে গড়ায় পূর্ণতা সেটা টের পায় না। ঘড়িতে এক পলক সময় দেখে নিয়েও সেও নিষ্ঠুরভাবে আয়শা ও পলাশকে বিদায় জানিয়ে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামতেই মাগরিবের আজান দেয়। পূর্ণতা চিন্তা করলো এই ফাঁকে পূর্বের খালি রুমটা দেখে আসা উচিত। তড়িঘড়ি করে পূর্বের রুমে ঢুকে দেখতেই পূর্ণতা অবাক। চতুর্দিকে সবকিছু এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই পূর্ব সামান্যতম অগোছালো অবস্থা সহ্য করতে পারে না। নিজেই জিনিস পরিপাটি করে গুছিয়ে রাখে। আজ সেই পূর্বের রুমের অবস্থা এমন বেহাল হয়ে আছে তা ভাবাও দুঃসাধ্য।
পূর্ণতা একবার ঠিক করলো সবকিছু গুছিয়ে রেখে যাবে, আবার পরক্ষণে চিন্তা করলো জিনিস যেখানে যেমন আছে সেগুলো সেভাবেই থাকা মঙ্গল। রুমের ভেতর যেই চিরচেনা ঘ্রাণ পেয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরবতায় কাটালো পূর্ণতা। রুমের ভেতরে সেই চিরচেনা ঘ্রাণ পেয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরবতা কাটালো পূর্ণতা। সেই মাতাল করা নেশাময় ঘ্রাণটা শুনলে মনে হয় পূর্ব যেন এখানেই আছে। কিন্তু কি আফসোস, ওয়াসিফ পূর্বর মুখদর্শন আর হলো না। সন্ধ্যা 6:45। বাস স্ট্যান্ডে বসার জন্য অপেক্ষা করছে পূর্ণতা। এই সময় বাসায় ফিরতে হলে লোকাল বাসে ফিরতে হবে শুনেই ভয়ে ওর বুকটা কুঁকড়ে আছে। সিএনজিতে যাওয়ার সুযোগও নেই ওর। তা তারা স্ট্রাইক করেছে কিছুদিন যাবৎ। নিরুপায় হয়ে লোকাল বাসের জার্নিটা সহ্য করতে হবে। বাস এলে পূর্ণতা অনেক কষ্টে পেছনের দিকে সিট পায়, তাও জানালার কাছে একজন পুরুষ বসেছে। ভ্যাপসা বৃষ্টি গন্ধে গা গুলিয়ে উঠছে পূর্ণতার। নাড়ি ভুড়ি উল্টে বেরিয়ে আসতে চাইছে ওর। পূর্ণতার নাকে ওড়না চেপে নিজেকে সুস্থ বোধ করাতে পারছে না। পাশে বসা লোকটা ধুমিয়ে সিগারেট টেনে সেটা আবার পূর্ণতার দিকে ছেড়ে দিচ্ছে। বাস চলতে শুরু করেছে ইতিমধ্যে, তিল ধরানো জায়গাটুকুও নেই। তবুও কন্ট্রাক্টর অতিরিক্ত ভাড়ার লোভে ঠেসে ঠেসে যাত্রী তুলছে। পূর্ণতার নাকে ওড়না চেপে চোখ খিচে কোনো রকমে দ্রুত পৌঁছানোর জন্য জিকির করছে। আর পারছে না দম বন্ধ করে এই বাসে বসে থাকতে। মাথা ঘোরাচ্ছে সিগারেটের গন্ধে। হঠাৎ খেয়াল হলো কেউ ওর বাহু চেপে এক অপ্রীতিকর কাজ করছে, কিন্তু বাসের ঝাঁকুনিতে সেটার প্রথম প্রথম দৃষ্টি না দিলেও এখন মনে হচ্ছে কেউ ওর বাহুতে ইচ্ছে করে পুরুষাঙ্গ ঘষছে। পূর্ণতা ওইটুকু সিটের মধ্যে নিজেকে সর্বোচ্চ সীমায় গুটিয়ে নিলেও লোকটা তত ওর দিকে ঘেঁষে সেই জঘন্য কাজটা করছে। পূর্ণতা অসহায় দৃষ্টিতে পাশে লোকটার দিকে তাকালো। লোকটার চোখ কেমন লাল, ভয় ধরে যায় ওই চেহারা দেখলে। আবার জিভ দিয়ে ঠোঁটটা খুবই অশ্লীলভাবে নাড়ছে। পূর্ণতা সাথে সাথে চোখ ফিরিয়ে মাথার নিচে নুয়ে কোলের ব্যাগটা খামচে ধরল। 1.5 ঘন্টার রাস্তা তার উপর জ্যামে ফাঁসলে পূর্ণতা এই যাত্রায় বেঁচে থাকবে তো? বাম পাশে বাহুতে এখনো মনের শান্তিতে নোংরা কাজটা করছে লোকটা। পূর্ণতা মনে মনে আকুলি বিকুলি করলো। ইয়া আল্লাহ, আমি যদি জীবনে একটাও ভালো কাজ করে থাকি তাহলে এই মুহূর্তে আমাকে উদ্ধার করো। যদি আমি পাপ কাজ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে এই বিপদ থেকে মুক্তি দাও। আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ। চলন্ত বাসটা জ্যামের মধ্যে আবার থামলো। কন্ট্রাক্টর এই সুযোগে জ্যামের মধ্যে আরো যাত্রী তুললে সামনে থেকে কিছু লোক হৈ হৈ করে গালাগাল করলো কন্ট্রাক্টরকে। আপনি গোর বেশি সমস্যা হইলে থাকেন, নাইলে সিট ছাইরা জানগা, এমন ভঙ্গিতে ভাব দেখাচ্ছে কন্ট্রাক্টর। কেউ আর গায়ে পড়ে ঝামেলা করলো না। পূর্ণতার বাহু ঘেঁষে যে লোকটা এতক্ষণ দাঁড়িয়েছিল হঠাৎ সে চেঁচিয়ে উঠল, ওই মিয়া, ঢাকায় পিছে ফেলান কে? চোখে কি আর জায়গা দেখেন না? এনে খাড়াই লাগবো। পূর্ণতা কি মনে করে যে চোখ খুলে আর চোখে তাকালো। তাকাতেই দেখলো ওর পাশে এখন সাদা পাঞ্জাবি পড়ুয়া কেউ দাঁড়িয়ে। গায়ে আর কোনো বাজে স্পর্শ লাগছে না। কে এই মানুষটা সেটা দেখার জন্য অজান্তেই বুকটা ঠিপ ঠিপ করে লাফাচ্ছে। পূর্ণতা ধীরে ধীরে চোখ তুলে মানুষটার মুখের দিকে তাকাতেই বুকের ভেতর সমস্ত জোয়ার যেন তীব্র জলোচ্ছ্বাসের আছড়ে পড়ল। নীলচে রঙের সার্জিক্যাল মাস্কের আড়ালে এই কাঠিন্য চোখ দুটো অন্যদিকে তাকিয়ে আছে। গরমে ঘেমে গিয়ে কিছু চুল কপালে সেটে রয়েছে। সাদা পাঞ্জাবির হাতাগুলো সব সময়ের মতো কনুইয়ের কাছে ভাঁজ করা। পূর্ণতা সিটের মাথায় এক হাত ফেলে অনেকটা ঘেরাও সিস্টেমে সামাল দিচ্ছে পূর্ব। এদিকে বিস্ময় সূচক দৃষ্টিতে ওর দিকে পূর্ণতা তাকিয়ে থাকলে আচমকা চোখাচোখি হয়ে যায় দুজনের। একজনের চোখ শান্ত ভঙ্গিতে কর্তব্য পালনে নিষ্ঠা, অন্যজনের চোখে প্রকাশ পাচ্ছিল আকুল হৃদয়ের আকাঙ্ক্ষা। হঠাৎ পূর্ণতা পাশের লোকটার গন্তব্যে নামার জন্য সাইড দিতে বললে পূর্ণতা সরাসরি উঠে দাঁড়ায়। পূর্ব কিছুটা পিছিয়ে গিয়ে পূর্ণতাকে দাঁড়াতে জায়গা দেয়। এরপর লোকটা বেরিয়ে গেলে পূর্ণতা জানালার কাছে বসে পড়ে। তার পাশে চুপচাপ সিটে গা ছেড়ে দিয়ে
বসে পড়ে পূর্ব। পকেট থেকে ফোন বের করে ডোন্ট কেয়ার ভঙ্গিতে স্ক্রল করতে থাকে। পূর্ণতা ওর দিকে তাকিয়ে কখন যে ওড়নাটা নাক থেকে সরিয়ে ফেলেছিল জানা নেই ওর। ব্যাপারটা আর চোখে লক্ষ্য করতেই পূর্ব পকেট থেকে হাত ঢুকিয়ে এক্সট্রা মাস্ক ওর দিকে এগিয়ে দিল। আদেশ সূচকে বলল, মুখটা ঢাকো। সদ্ভিদ ফিরে পাওয়ার মতো শিউরে উঠে পূর্ণতা পূর্বের দিকে তাকিয়ে নিবি না করেও মাস্কটা নিয়ে নেয়। মাস্কের রাবার দুটো কানে আটকে নিতেই পূর্ণতা বলে ওঠে, আমার মুখের মাস্কটা যদি পরতে দিতেন আমি খুব খুশি হতাম। পূর্ব সাথে সাথে কপাল কুঁচকে চকিতে প্রশ্ন ছুড়ে বলল। কেন? পূর্ণতা হাসি হাসি চোখে ওর দিকে তাকিয়ে বলে, আমার চেয়েও আপনার মুখের মাস্কটা প্রচণ্ড রূপে ভাগ্যবান। সে প্রতি ক্ষণে ক্ষণে আপনার ঠোঁট স্পর্শ করার সৌভাগ্য পাচ্ছে। চরম সীমায় আশ্চর্য হয় পূর্ব। পূর্ণতার দিকে হতবুদ্ধির মতো কপাল কুঁচকে তাকিয়ে থাকে। এই পাগলামিপূর্ণ কথাগুলো বিয়ের আগে বলতো বলে ওকে সামলানো বড় দায় ছিল, কিন্তু আজ আবার বলল। পূর্বকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে পূর্ণতা চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ছাড়তেই শান্ত গলায় বলল, আল্লাপাক আপনার সাথে এভাবেও দেখা করিয়ে দিবেন আমি ভাবতে পারিনি। আমার চোখ দুটো ধন্য হয়ে গেছে জনাব। আপনাকে এক ঝলক দেখার জন্য যতখানি কষ্ট পেয়েছিলাম এই সামান্য সাক্ষাতে সব শোধ হয়ে গেছে। তুমি আমার সামনে এগুলো উচ্চারণ করছো কেন? পূর্ণতার মাথা নিচু করে রইল। অশ্রু আবার জমতে শুরু করেছে দু চোখে। সেগুলো আড়ালে অতি সাবধানে জানালার দিকে মুখ করে মুছে ফেলল। মাথা ঘুরিয়ে অপ্রসন্ন হাসিতে বলল, আপনার সাথে জীবনের সর্বশ্রেষ্ঠ সুখগুলো পেয়েছি। তুমি কি আমার জন্য আশা নিয়ে আছো? পূর্বের কথা শুনে হেসে দিল পূর্ণতা। এটা দেখে পূর্বের হৃদয়ের মাঝে সূক্ষ্ম ভাসটা আরো তীব্র হলো। পূর্ণতা হাসি থামিয়ে উদাস ভঙ্গিতে স্বর নিচু করে বলল, আমার মধ্যে আপনাকে দেওয়ার জন্য বিশেষ কিছু থাকলে সত্যি আশা নিয়ে থাকতাম, কিন্তু নেই। বাস মন্থন গতিতে চলছে। পূর্ব ফোনের দিকে তাকিয়ে থাকলেও পূর্ণতা একটু পর পর ওকে দেখছে। হঠাৎ পূর্ণতা নীরবতা ছিঁড়ে প্রশ্ন করলো পূর্বকে, আপনি লোকাল বাসে কেন? পূর্ব প্রশ্নটা শুনেও পূর্ণতার দিকে নজর করল না। ওই ভঙ্গিতে গম্ভীর সুরে বলল, জীবনে এই প্রথম লোকাল বাসে চড়েছি। সেটা কেন চড়েছি অন্তত বোঝার কথা। পূর্বের এই বাক্যর উত্তর শুনে প্রচণ্ড রূপে অবাক না হয়েও পারল না পূর্ণতা। কন্ট্রাক্টর এরই মধ্যে গন্তব্যের নামটা চেঁচানো সুরে উচ্চারণ করলে পূর্ণতা সেদিকে লক্ষ্য করে পূর্বের দিকে তাকিয়ে বলে, আপনার শেষ ইচ্ছা পূরণ করতে পারলাম না। যতদিন বেঁচে থাকবো ততদিন এই মনে দুঃখটা নিয়েই নিঃশ্বাস ফেলবো। হাতে ফোন নিয়ে পূর্ণতার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ব। সেই দৃষ্টি উপেক্ষা করে সেদিকে বিন্দুমাত্র আর ধ্যান না দিয়ে উঠে দাঁড়ায় পূর্ণতা। অনেকটা অপরিচিত ভঙ্গিতে বলে, আমার প্লেস এসে পড়েছে, একটু যেতে দিন। পূর্ব স্তব্ধ ভঙ্গিতে সিট থেকে উঠে দাঁড়িয়ে জায়গা দিলে পূর্ণতা বের হয়ে বাসের দরজা দিয়ে নেমে যায়। কাঁধে ব্যাগের ফিতা ছোলাতেই ওড়নার চোখ মুছতে মুছতে হাত বাড়িয়ে রিক্সা ডাক দেয়। বাসটা চলে গেল পূর্ণতার সামনে থেকে। রিক্সা উল্টো পথে প্যাডেল ঘুরিয়ে চলতে লাগলো। রিক্সার পেছনে যে খালি অংশটা থাকে সেখান দিয়ে বাসটা যাওয়ার দেখছিল পূর্ণতা। মনে মনে আওড়াচ্ছিল সেই পরিচিত গানের সুর। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ হয়ে আসে হৃদয়ে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। পূর্ণতা রিক্সা ভাড়া চুকাতেই বুঝতে পারল তার চোখ দুটো ভীষণ ফুলে গেছে। ছিপছিপে অবস্থা চোখের পাতা ভারী লাগছে। নাক বন্ধ হওয়ার কারণে নিঃশ্বাস নিতেও বেশ ঝামেলা হচ্ছে। পূর্ণতা ঢোক গিলে বিষণ্ণ ভঙ্গিতে পা চালিয়ে লিফটে ঢুকলো। খালি লিফটে মাথা নিচু করে সুইচ টিপে দিলে দুপাশ থেকে দরজা চলে আসছিল। হঠাৎ সেটা বাধাগ্রস্ত হয়ে লিফট খুলে গেলে পূর্ণতার সামনে তাকিয়ে দেখে পূর্ব। ধক করে পূর্ণতার বুকে তীব্র একটা ধাক্কা খেতেই ততক্ষণে ভেতরে ঢুকে পড়ে পূর্ব। লিফট বন্ধ হয়ে গেলে পূর্ণতার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়িয়ে পজ অপশন টিপে দেয়। মুহূর্তের মধ্যেই তখন লিফটের উঠানামা আটকে যায়। পূর্ণতা অবুঝের মতো
তাকিয়েছিল শুধু, কিছুই বুঝতে পারছিল না পূর্ব কেন এখানে এসেছে। পূর্ব নির্লিপ্ত কানের দুপাশ থেকে নিজের মাস্ক খুলে ফেললে পূর্ণতা চরম মাত্রায় আশ্চর্য হয়ে যায়। পূর্ব এতেই ক্ষান্ত হয় না। সে পূর্ণতার মুখের মাস্কটা এক প্রকার টান মেরে খুলে ফেলে। পূর্ণতা কানের পেছনে ব্যথা পেলেও পূর্বে সেই ধারালো দৃষ্টির কোণ থেকে চোখ সরাতে পারল না। এ যেন হিংস্র ঘায়েল দৃষ্টিতে তত ক্ষতবিক্ষত করার মতো বুকে লাগছে। পূর্ব আচমকা ওর গাল চেপে ধরলে গা কাঁপিয়ে শিউরে ওঠে পূর্ণতা। সমস্ত শরীরে শিরশির করে লাগে ওর। পূর্ব অদ্ভুত ভঙ্গিতে তেজালো গলায় বলল, এখন কাছে আসতে লজ্জা করছে? বাসে যখন ওই সব কথা ঠাস ঠাস উচ্চারণ করেছো তখন এই লজ্জাটা করেনি, এখন লজ্জা করছে কেন? পূর্ণতা ভয়াত দৃষ্টিতে ঠোঁট কাঁপিয়ে কিছু বলবে, পূর্ব সেই সুযোগটুকুও দিল না। এক প্রকার হামলে পড়ল পূর্ণতার ওষ্ঠদ্বয়ের উপর। পূর্ণতা গাল থেকে হাত সরিয়ে চুলের ভেতরে হাত ডুবিয়ে দিল হামেশার মতো। হিংস্র রূপে কার্য চালালেও সেটা ধীরে ধীরে শান্ত রূপে পরিণত হলো। পূর্ণতা ব্যাকুল মনের ইচ্ছে, দীর্ঘদিনের চাওয়া ছটফট প্রাণের আকাঙ্ক্ষাগুলোকে লম্বা সময় ধরে পরিপূর্ণ করলো পূর্ব। পূর্ণতাকে বুকের সাথে জড়িয়ে ধরে ওর পিপাসিত অধৈর্যরাকে সিক্ত করে দিচ্ছিল সে। আজ পূর্বের মন কোনো বাধ মানবে না। সে প্রিয়তমার কাছ থেকে একটুও দূরত্ব সহ্য করবে না। অন্তত এই ক্ষণিকের মুহূর্তে শাশুড়ির শর্ত ভুলতে দ্বিধাগ্রস্ত হবে না। পূর্ণতার কাছ থেকে এই অল্পক্ষণের মুহূর্তকে সে সবচেয়ে দামি মুহূর্ত হিসেবে মনের গোপন বাক্সে লুকিয়ে রাখবে। স্মৃতিরূপে প্রতিদিন সে বারবার স্মৃতিচারণ করবে। রাতগুলো যে পূর্বের ভালো যায় না, কেউ কি সেটা জানে? পূর্ণতার গায়ের সাথে মিলে মিশে কতদিন যে শান্তির ঘুম দেয় না, সেটা সত্যিই কেউ জানে না। পূর্ব চাইলেও ক্লান্ত দেখে ভারী মনটা নিয়ে পূর্ণতার কাছে বলতে পারে না, আমার কষ্ট হচ্ছে পূর্ণ, সবকিছু দমবন্ধ লাগছে, একটু মাথায় হাত বুলিয়ে দাও, কোলে জায়গা দাও তুমি, আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না। পূর্ণতার নরম হাত দুটো পূর্বের পিঠে পাঞ্জাবির মুচড়ে ধরেছিল তখন। হাসপাতালে সন্তান হারানোর পর আর দেখা হয়নি এই নিষ্ঠুর মানুষটা। চুটিয়ে রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছে সে। পূর্ণতা পাঞ্জাবিটা আরো কঠোরভাবে মুচড়ে ধরল। কোনোভাবেই পূর্বকে যেতে দিবে না সে। নীরবতার ব্যাপক সময়ক্ষণের পর পূর্ব হঠাৎ ওকে ধাক্কা দিয়ে ছেড়ে দিতেই তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে লিফটের ওপেন সুইচ টিপতে লাগলো। লিফটের দরজা খুলে গেলে হুড়মুড় করে বেরিয়ে যায় পূর্ব। অন্ধকার বাইরে তখন ঝুম বৃষ্টি নেমেছিল। পূর্ব পাঞ্জাবির হাতায় অনবরত চোখ ঘষতে ঘষতে বৃষ্টির মধ্যে চলে যাচ্ছিল। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা পূর্ণতা শূন্য দৃষ্টিতে বন্ধ হয়ে আসা লিফটের বাইরে শেষ দৃশ্য দেখছিল। ধপ করে লিফটের দরজা বন্ধ হয়ে গেলে মাথা নুইয়ে নিজের হাতের দিকে তাকালো পূর্ণতা। শূন্য হাত দুটো কেমন থরথর করে কাঁপছে। একটু আগে শক্ত করে আঁকড়ে রাখার জন্য যে উন্মাদনার শিকার হয়েছিল, মানুষটা তো শেষমেশ চলেই গেল। রাতে ফেরার পর থেকে পূর্ণতার রুমের দরজা বন্ধ। নুরানি শত চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। ফলাফল অসীম সীমায় শূন্য। পূর্ণতার রুম থেকে কোনো কান্নার আওয়াজও না এলেও কোনো সারা শব্দ আসছিল না। মূল ভয়টা এখানেই ছিল, পূর্ণতা নিজেকে ক্ষতি করলো কিনা। নুরানি আর কোনো ভাবান্তর না করে খোদেজাকে কল দিয়ে সবটা জানালো। মেয়ের অবস্থা দেখে তিনি চরম মাত্রায় ভয় পেয়ে সব কাজ গুটিয়ে রওনা দেয়। এর মধ্যে পূর্ণতা বাবা কবির সাহেবের ফিরলে জানতে পারলেন পূর্ণতা আসার পর থেকেই নিজেকে রুম বন্দি করে রেখেছে। কবির অফিসের পোশাক না পাল্টে প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে দরজা ধাক্কা মারতে থাকেন। কিছুক্ষণ হাঁকডাকের পর ভেতর থেকে খট করে দরজাটা খুলে যায়। কবির কিছুটা আশ্চর্য হয়ে দরজা ঠেলে ভেতরে পা দেয়। পুরো রুম একদম ঘুটঘুটে অন্ধকার। জানালা পর্দা দিয়ে বারান্দার দরজাটাও আটকে রেখেছে। ফ্যানটা ভুতুরে ভঙ্গিতে চলছে। ফ্যানের 3টা পাখা এত আস্তে ঘুরছে যে খালি চোখে স্পষ্ট বোঝা যাচ্ছে পূর্ণতা বেডের সাথে পিঠ লাগিয়ে ফ্লোরে বসে আছে। হাঁটু দুটো থুতনির সাথে ঠেকিয়ে রাখা, চুলগুলো ছেড়ে রাখার পরও কেমন এলোমেলো লাগছে। হরর মুভি চুলে ছেড়ে যেভাবে বসে থাকে পূর্ণতা সেভাবেই বসে আছে।
কবির ড্রিম লাইটের নীলচে আলোটা জেলে দিয়ে পূর্ণতার পাশে বসে পড়ল। মেয়ের মাথায় হাত রেখে স্নেহভরা কণ্ঠে বললেন, আমার মা এভাবে বসে আছে কেন? কেউ কিছু বলেছে? পূর্ণতা দীর্ঘশ্বাস ছাড়ল, শুধু কোনো বাড়তি আওয়াজ করল না। কবির অন্ধকারেও মেয়ের মলিন মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে। কোনো লাবণ্য ভাব নেই মুখে, হাসির মতো শ্রেষ্ঠ সুন্দর অলংকারটা সুদূরে হারিয়ে গেছে। কবির মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, পূর্ণতা, আমাকে বলো মা, সমস্যাটা খুলে বলো। আমি জানি ব্যবসার চাপে তোমার দিকে লক্ষ্য রাখতে পারছি না। যদি এই ডিলটা একটু হেলা করি তাহলে অনেক বড় ক্ষতি হবে। তুমি তো জানোই আমি ব্যবসায় আরও একবার লস খেয়েছিলাম। পূর্ণতা অনেকক্ষণ পর চোখ বাবার দিকে চোখ তুলে তাকালো। চোখে অশ্রু দেখা যাচ্ছে ওর। পূর্ণতা কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে হঠাৎ ফুপিয়ে কেঁদে বলল, আমার কি দোষ বাবা? আমার কপালেই কেন এমনটা জুটে? আমি কি অপরাধ করেছি? সবাই খালি আমার কাছ থেকে দূরে চলে যায়। মা আমাকে এক ফোঁটা সময় দেয় না। উনি কেমন মা? মা কখনো এমন হয়? অন্যদের মা তো এমন করে না। তুমি সব সময় ব্যবসার জন্য ব্যস্ত থাকো, তাই তোমার কাছে কোনো অভিযোগ আমি করতে পারি না। ছোট থেকে যে বড় হলাম, এ কেমন পরিবেশে আমি বড় হয়েছি, যেখানে সন্তানকে দেখাশোনার জন্য বাইরের মানুষ রাখা লাগে। সেখানে কে আমাকে ভালোবাসে? কে? যাকে আমি বিয়ে করলাম, এতগুলো দিন তার হাতের পুতুলের মতো নেচে বেড়ালাম। যখন যেখানে যা করতে বলেছে আমি তাই চোখ বুজে করেছি। একটা পাল্টা শব্দ উচ্চারণ করিনি। শ্বশুরবাড়িতে মিলেমিশে থাকবো, আমার ভাগ্য সেটা জোটেনি। কখনো দেখেছো শ্বশুর শাশুড়ি বাড়ির বউকে এতটা আদর করে? আমার শ্বশুর শাশুড়ি করতো কি, তারা এখনো করে। আজ ওনাদের অবস্থা দেখে আমার বুকটা ফেটে আসছিল বাবা। ওনাদের দেখভালের জন্য একটা নির্দিষ্ট মানুষ নেই। আপনার জামাই বাবা তার ইলেকশন নিয়ে দৌড়ঝাঁপ করছেন। বাবার ব্যবসা দুই হাতে একাই সামলাচ্ছেন। অথচ আমি যে এখানে ওই বাড়ির বউ আর ওনার স্ত্রী হয়ে জীবিত আছি, সেদিকে কারোর ধ্যান নেই। উনি আমাকে দেখতেও আসেন না। খোঁজ খবর নেওয়া তো পরের ব্যাপার। মা প্রতিটা দিন সকাল বিকাল পূর্বকে নিয়ে কী সব বলে, আমার তো ওগুলো শুনতে ভালো লাগে না বাবা। পূর্ব এমন কি মহাপাপ করে ফেলেছে, মা ওনাকে দেখতেই পারে না? পূর্ণতা চোখে হাত চেপে হু হু করে কাঁদতে লাগলো। কবির নিরুত্তেজ ভঙ্গিতে কিছুক্ষণ ফ্লোরের দিকে তাকিয়ে রইল। খোদেজার ভাষ্য মতে পূর্বের মতো রাজনীতিতে জড়ানো পুরুষরা একদিন না একদিন চরিত্র নষ্ট করে মেয়ে ছেলে নিয়ে বিছানায় শুবে। এরা উপরে ফিটফাট এবং ভেতরে সদরঘাট হতে পিছপা হয় না। পূর্ণতা এখন যেটা দেখছে সেটা পূর্ব নিজে ওকে ভালো রূপ দেখাচ্ছে। ভেতরের নোংরা মোনা, যার বংশের বাকি দুই ভাই অমন লম্পট অশ্লীল অসভ্য ধরনের, তার চরিত্র আর কতই বিশুদ্ধ হবে খোদেজা জানা আছে। তবে পূর্ব যদি ভালো হয়েই থাকে, পূর্ণতা ওর কাছে দুঃখ ছাড়া কিছুই পাবে না। প্রথম ধাক্কাটা খেয়েছে ফুয়াদের নোংরা আচরণের শিকার হয়ে। দ্বিতীয় ধাক্কাটা খেয়েছে জাওয়াদের নিকৃষ্ট দুঃসাহসে। দুটো বেলায় পূর্বের সঙ্গ পায়নি পূর্ণতা। তৃতীয় ধাক্কাটার বেলায় পূর্ণতা জীবিত থাকেই কিনা তাই নিয়ে সন্দেহ হয় খোদেজার। নিজের মেয়েকে আর পূর্বের সাথে পাঠাতে তিনি মোটেও সাহস পায় না। কবি সরল গলায় বললেন, তুমি এখন কি চাচ্ছ? তুমি কি পূর্বের কাছে যেতে চাও? পূর্ণতা থুতনি থেকে হাঁটু নামিয়ে ফ্লোরে পা ছড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ বাবা, ওই মানুষটা একদম ভালো নেই। উনি প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন। আজ নয়তো কাল এমন অবস্থায় পড়ে যাবেন, তখন ওনার সেবা করার জন্য আর কেউ থাকবে না। পূর্ণতার ব্যাকুল অবস্থা দেখে কবির কিছুক্ষণ নিজের মতে চিন্তা করলেন। এরপর পকেট থেকে ফোন বের করে পূর্বের নাম্বারে কল বসিয়ে লাউড স্পিকারে অন করলেন। পূর্ণতা চটপট করে চোখ মুছে একবার বাবার দিকে তাকাচ্ছে, আরেকবার ফোনের টুট টুট কলের দিকে। মৃদু আলোয় পরিবেশে হঠাৎ কট করে একটা শব্দ হয়ে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? কবির মেয়ের দিকে তাকিয়ে দেখলেন পূর্ণতা উন্মুখ দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। ফোনের বিপরীতে প্রচুর গাড়ি চলাচলের শব্দ হচ্ছে। পূর্ব
সম্ভবত বাইকে আছে। কবির সৌজন্য গলায় বললেন, পূর্ব বাবা, আমার মেয়েটা ভালো রে। কোনো বাবা মেয়ের খারাপ অবস্থা দেখার পর ভালো থাকতে পারে না। পূর্বের উত্তর শোনার জন্য প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছে পূর্ণতা। পূর্ণতাকে অগ্রাহ্য করলেও বড়দের অগ্রাহ্য করার ভুলটা পূর্ব কখনোই করবে না। পূর্ব তার ঠাট বজায় রাখার কণ্ঠে বলল, আপনি আমাকে মাফ করবেন বাবা, কিন্তু সমস্যাটা আপনার মেয়ের মধ্যেই। তাকে ঠিক করে জিজ্ঞেস করুন মূল সমস্যাটা কি এবং সেটা কোথায়। আমাকে কল দিয়ে আপনি কোনো উত্তর পাবেন না। আমি একটু ব্যস্ত আছি, আমাকে মাফ করবেন। পূর্বের কাটকাট জবাব শুনে কবির খুব কৌতূহল বোধ করলেও পূর্ণতা এদিকে জিদের রেশ আরো প্রবল করলো। সে ঠিক করলো আর নিজেকে সস্তা বানাবে না, যেচে গিয়ে পূর্বের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবে না। পূর্বের এই কঠিন জবাবের মূল মর্ম এটাই ছিল, পূর্ণতা ওর কেউ না। পূর্ণতা থাকুক বা না থাকুক এতে পূর্বের চুল পরিমাণও আসে যায় না। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন, সময়ের গণ্ডি এভাবেই পার হচ্ছিল দিনকে দিন। পূর্ব নিজেকে ইলেকশনের প্রচারের জন্য সকলের কাছে মুখিয়ে আছে। প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী ইব্রাহিম খান পূর্বের হইচই সমাচার দেখে হিংসায় জ্বলে পুড়ে গেলেও চুপ করে থাকা ছাড়া কিছুই করতে পারছিল না। পূর্বের পার্টিও পূর্বের প্রশংসায় পঞ্চমুখ। পার্টির মুখ্যমন্ত্রী গোলাম আজাদও পূর্বের প্রতি জনগণের বিপুল সমাগম দেখে বাহবা জানিয়েছে, বিশেষ বার্তার শুভকামনাও পাঠিয়েছে। টিভি পর্দায় নির্বাচনের খবর যেন সর্বে সর্বা বিস্তার লাভ করছে। জনতা কাঙ্ক্ষিত দিনটির জন্য অপেক্ষায় কাটাচ্ছে। পূর্ণতা অনার্স ফাইনাল পরীক্ষাও শেষ, এখন রেজাল্ট দেওয়ার পালা। পূর্ণতা নিজের নরম ব্যক্তি সত্তা খোলস পাল্টে কঠিন ব্যক্তিত্বের রণরূপ নিয়েছে। পূর্বের জন্য আর সে উদাস হয়ে থাকে না, না খেয়ে নিজের শরীর দুর্বলতা বাধায় না, এক পলক দেখার জন্য আগের মতো কাতরায় না। পূর্ণতার কঠোর রূপ দেখে খোদেজাও অবাক হয়ে গেছেন। কবিরের মধ্যে পূর্বের সাথে গোপনে কয়েকবার দেখা সাক্ষাৎ করলেও পূর্ব তার এক কথায় অনড়। আগে খোদেজাকে বলুন শর্ত তুলে নিতে, নয়তো মেয়েকে বলুন মায়ের আঁচল ছেড়ে আমার কাছে আজীবনের জন্য চলে আসতে। পূর্ণতা এইবার যদি পূর্বের কাছে ফিরে আসে তাহলে সে কখনো মায়ের সাথে যোগাযোগ রাখতে পারবে না, এমনটাই জানিয়েছে পূর্ব। এতদিন পূর্ব ভাবত হয়তো পূর্ণতা খোদেজার কাছে বেশি দিন থাকতে পারবে না। এক প্রকার অধিকার খাটিয়ে সে পূর্বের কাছে ফিরে আসবে। সেদিন যেভাবে জিদ দেখিয়ে বাংলো বাড়িতে পূর্বের অ্যাক্সিডেন্টের সময় এসেছিল, ঠিক সেভাবেই পূর্ণতা আবারও ফিরে আসবে। কিন্তু পূর্ণতা ফিরেনি। আর ফিরেনি পূর্বের ওই কথা শোনার পর। মূল সমস্যা দ্বারা পূর্ণতার নিঃস্ব অবস্থার কথাটা পূর্ব যেভাবে ঠাস ঠাস করে জবাব দিয়েছিল, সেটা শোনার পর থেকে একমাত্র আত্মসম্মানহীন মেয়ে ওর কাছে বেহায়ার মতো ফিরবে। ওয়াসিফ পূর্ব যথেষ্ট ভালোই আছে, আর জীবনও পূর্বের জন্য চিন্তা করবে না সে। এখন থেকে নিজেকে যোগ্য প্রমাণের সঠিক যুদ্ধে লড়বে এবং দেখিয়ে দিবে ভালোবাসার কাঙাল হলেও নিজের আত্মগরিমার দাগ লাগানোর অবশ্য পূর্ণতার পছন্দ না। এক অদ্ভুত জিদের বশে বশীভূত ছিল পূর্ণতা, যেখানে আয়মান, খোদেজা, কবির, আয়শা কারোর কথাই সে কোনোরূপে কানে তুলেনি। খোদেজা এক পর্যায়ে ডিভোর্সের কথা তুললে পূর্ণতা খোদেজাকে কথা শোনাতে একটুও চিন্তা করেনি। মনে সব প্রকার জিদ মিলিয়ে ইচ্ছে মতো শুনিয়েছে খোদেজাকে। সেই সাথে পূর্বকে নিয়ে হাজার কটূক্তি মোক্ষম জবাবও পাই পাই করে দিয়েছে। খোদেজা সেদিন বাকরুদ্ধ হয়ে বাসায় ছিলেন আর হাসপাতালে যাওয়ার মনোভাব খুঁজে পায়নি। আয়মান শিকদারের ভার্সিটির জীবন স্বল্প বিরতিতে কাটলেও নতুন ঝামেলা যুক্ত হয়েছে। সবে আয়মান নতুন চাকরিতে জয়েন করতেই ওর মা আফিয়া বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। ছেলেকে উনি বিয়ে করাবেই, তা যত তাড়াতাড়ি সম্ভব। নাতি নাতনির মুখ দেখার জন্য ছটফট বোধ করছে আফিয়া। এদিকে আয়মান না পারছে বাড়িতে এক মিনিটও বিশ্রাম নিতে, না পারছে শান্তিমতো একটু রিল্যাক্স হতে। উভয় দিকেই সংকট। নিজেকে রিফ্রেশ করতে সে একটা ছোট্ট শিডিউল ঠিক করলো। বাসা থেকে দূরে ভার্সিটির কাছে একটা অভিজাত কফি শপ হয়েছে, সেখানে নিরিবিলি কিছু সময় একাকী গুজরান করবে। সেই
যেই ভাবা সেই কাজ করতে আয়মান দ্রুত সাদা শার্ট গায়ে দিল, কালো প্যান্ট পরে হাতে ফাস্ট ট্রাক ব্র্যান্ডের কালো ঘড়ি পরল। মিররের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম খোলা অবস্থায় বুকে প্রফেশনালদের মতো স্প্রে করে নিল। সুন্দর করে শার্টের হাতা ফোল্ড করে চুল ব্রাশ করে নিল সে। পকেটে বাইকের চাবি ও হাতে মোবাইল নিয়ে তড়িঘড়ি করে রওনা দিল। রেস্টুরেন্টে বসে সবার প্রথম ক্যাপাচিনো অর্ডার করলো আয়মান। বড় লম্বা মগে পানীয়ের উপর লাভ শেপের মতো ডিজাইন দিয়েছে। আয়মান সেটা দেখে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির ভাঁজ ফেলল। দু হাতের ভেতর মগ আঁকড়ে গরম গরম ক্যাপাচিনোতে চুমুক বসালো। এসির শান্ত পরিবেশে বেশ আরাম লাগছে আয়মানের। একটু বিলাসবহুল বিধায় রেস্টুরেন্টে খদ্দের সংখ্যা নগণ্য। আয়মান কাচের স্বচ্ছ দেয়াল গলিয়ে বাইরে ব্যস্ত সড়কে দৃষ্টি ফেলল। বিকেলের মেঘগুচ্ছ গোলাপি আভায় আকাশ কিছুক্ষণ তাকিয়ে থেকে সড়কে নজর পড়তেই ওর চোখ দুটো আটকে গেল। হতবিহব্বল দৃষ্টিতে আশ্চর্য হয়ে ঠোঁটের কাছ থেকে এমন ভঙ্গিতে ধীরে ধীরে মগটা নামালো যেন বাইরে নেপালের ভূমিকম্প হচ্ছে। আয়মান কপাল কুঁচকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে দেখল বাইকে বসা একটা বখাটে ছেলে একটা মেয়ের সাইড ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে চোখের পলকেই মেয়েটার হাতে ছুরি চালালো ওই ছিনতাইকারী। মেয়েটা ব্যথায় মাগো বলে চিৎকার দিতেই বখাটে ব্যাগটা ছিনিয়ে নিয়ে বাইক ছেড়ে দিল। মেয়েটা হাতের কবজি আঁকড়ে ব্যথায় চোখে মুখে অন্ধকার দেখছে যেন। আশেপাশে কোনো মানুষজন এতক্ষণ হা করে দৃশ্য দেখলো। মেয়েটার কুকিয়ে ওঠা চিৎকারের ভিড় করে ফেললো। আয়মান ওইটুকু দৃশ্য দেখার পর নিজেকে আর সামলাতে পারল না। তাড়াতাড়ি উঠে 300 টাকা কফিকে 500 টাকা বিল দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। আয়মান ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই মেয়েটার দিকে চরম আশ্চর্য হয়ে চেঁচিয়ে উঠল, মাই গড, তুমি ইনজুর্ড হয়েছো সাবিহা। সাবিহা চোখ ঘুরিয়ে শব্দ উৎসের দিকে তাকাতে ঠোঁট উল্টে হাউমাউ করে কেঁদে দিল। সাবিহার কান্না দেখে ভাবাচাকা খেয়ে যায় আয়মান। মানুষ আয়মানকেই এখন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। আয়মান ব্যাপারটা ঠাহর করতে পেরে চকিতে সাবিহার দিকে আবার তাকালো। বাচ্চাদের মতো কাঁদলেও কবজি দিয়ে তাকাতে বুকটা কামড়ে এলো যেন। সেই একই দৃশ্য, একই কাটা জায়গা, একই রক্ত পড়ার মুহূর্ত। আয়মান খপ করে সাবিহার কাটা কবজিটা শক্ত করে রুমাল চেপে ধরল। আয়মান অস্থির হয়ে উঠেছিল কলকল করে রক্ত পড়া দৃশ্য দেখে। পাগলের মতো ভিড় সরিয়ে সাবিহাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাচ্ছিল। কিন্তু সাবিহা সেই বাঁধভাঙা কান্নাতে তোতলাতে তোতলাতে বলল, আমার কাছে কোনো টাকা নেই ভাইয়া। আয়মান ঠাস করে একটা চড় মারে সাবিহার গালে। সাবিহা গালে হাত দিতেও যেন ভুলে গেছে, এমন ভঙ্গিতে হতবাক হয়ে আছে। এদিকে প্রচন্ড রাগে গজগজ করছে আয়মান। সে আর কিছু বলার উপায় না রেখে জোরপূর্বক সাবিহাকে টেনে হাসপাতালে আনে। পুরো হাত ভালো মতো ব্যান্ডেজ করানোর পর আয়মান ওকে বাসায় যেতে বলে। সাবিহা মুখ নিচু করে চলে যেতে নিলে পেছন থেকে ধমকের সুরে চেঁচিয়ে ডাকে আয়মান, এই স্টপ। সাবিহা মৃদু ভঙ্গিতে কেঁপে ওঠে, পা চালানো থামায়। পেছনে ফিরে তাকালে আয়মান হেঁটে এসে ওর সামনে দাঁড়ায়। গম গম গলায় জিজ্ঞেস করে, এই অসময়ে এখানে কি করছিলি? তুমি কি জানো না ভার্সিটির এরিয়ার কিভাবে চলা লাগে? সাবিহা বুক ঠেলে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে আয়মানের দিকে ব্যথাতু দৃষ্টিতে তাকিয়ে বলল, আয়মান ভাইয়া, আমি আপনার মতো বড় লোক না। উত্তরে অবস্থা দেখে মাত্রাতিরিক্ত রাগ উঠল আয়মানের। সোজা প্রশ্নের তেরা উত্তর দেখে ঠাস করে আরেকটা চড় মারতে ইচ্ছে হচ্ছিল ওর। শুধু হাতের দিকে একবার তাকিয়ে নিজেকে কন্ট্রোল করে বলল, আমার বড়লোক হওয়ার সাথে তোমার এই ব্যাপারে সম্পর্ক কি? আমার সাথে তুমি আর কি করো? গাল লাল করে দেব ফাজিল মেয়ে। সোজা সাপটা প্রশ্ন করো। আয়মানের বলার আগে সাবিহা নিচু কণ্ঠে বলে ওঠে, আমি এখানে টিউশনি করি ভাইয়া। টিউশনির জন্য প্রতিদিন হোস্টেল থেকে এখানে আসা লাগে। আজও এসেছিলাম। ব্যাগটাকে কামড়ে ধরছিলে কেন? ওই ব্যাগটা যদি তখন ওই ছিঁড়ে দিতে আজ কবজিটায় কাটা পড়তো না। সাবিহা অশ্রুপূর্ণ চোখে মাথা তুলে আরেকবার আয়মানের ক্রোধ দৃষ্টির দিকে তাকালো।
আইমানের চোখে মুখে ভীষণ রাগ দেখা যাচ্ছে। সাবিয়া তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে মাটির দিকে দৃষ্টি রেখে উত্তর দিল, ব্যাগে আমার টিউশনের টাকা ছিল ভাইয়া, ওগুলো না পেলে আমি শেষ হয়ে যাব। সাবিহার শরীর মৃদু তালে কাঁপছে। কান্না আটকানোর চেষ্টা, চোখ নিচু করে অশ্রু ঢাকতে চাইছে। আইমান তখন কঠিন অবস্থা থেকে স্বাভাবিক হলো, শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কত টাকা ছিল ব্যাগে? সাবিহা উত্তর দিতে গিয়ে কান্নার জন্য আবারও কথা গুলিয়ে ফেলছে। মাথাটা উপরে তুলে কথা বলছে না। আইমান আবারও শান্ত সুরে অভয় দিয়ে বলল, বলো ব্যাগে কত টাকা ছিল? খুব বেশি অ্যামাউন্ট ছিল? সাবিয়া কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে বলল। 4000। আইমান ওর মুখ থেকে উত্তরটা শুনতেই ব্যস্ততার সাথে প্যান্টের ব্যাক পকেট থেকে কালো ওয়ালেট বের করলো। ওয়ালেট খুলে কিছু টাকা নিয়ে সাবিহার দিকে এগিয়ে বলল। টাকাটা রাখো। সাবিহা মাটি থেকে চোখ তুলে কান্নায় হিরিকে হাতের দিকে তাকালো। হাতে 1000 টাকার অনেকগুলো চকচকে নোট। সাবিহা এবার আইমানের চোখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি আমাকে টাকা কেন সাধছেন আইমান ভাইয়া? আমি এই টাকা নেব না। আমার বেতনের টাকা তো ওই লুচ্চাটা ছিনতাই করেছে। আপনি প্লিজ টাকাটা রেখে দিন, আমি নেব না। আইমান নিজের গম্ভীর অ্যাটিটিউড ফর্মে কিছুক্ষণ ডান ভ্রু চুলকে বলল, থাবড়া খাবা? জি। সাবিয়া কৌতূহলজনিত প্রশ্ন। সাবিয়া এই মুখ দেখে ফিক করে হেসে দিল আইমান। কি কারণে হাসলো সে নিজেই জানে না। সাবিয়া অমন হাঁ করে পিটপিট করে তাকিয়ে থাকলে সাথে সাথেই আইমান নিজেকে আগের মতো কঠোর বানিয়ে মুখ শক্ত করে বলে, বললাম থাপ্পুর খাবে সোনামণি। যাই হোক, লেট ইট গো। চুপচাপ টাকাটা দিচ্ছি, চুপচাপ টাকাটা রাখো, পরে হিসাব মতো আমার কাছে পরিশোধ করে যাবে। আইমান জোর করে হাবলার মতো দাঁড়িয়ে থাকা সাবিয়ার হাতে 10টা 1000 টাকার নোট গুজে বাইক ছুটিয়ে চলে গেল। সাবিয়া কি প্রতিক্রিয়া দিবে ভেবে পাচ্ছিল না। হাতের মুঠোয় চকচকে এতগুলো নোটের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এই মানুষটা কোথাও যেন গভীরভাবে দাগ কেটে দেয়। চট করে গালে হাত রাখলো সাবিহা। আবারও দৃষ্টি দিল শূন্য রাস্তার দিকে, যেখানে বাইক দিয়ে আইমান চলে গেছে। আচমকা ঠোঁটের ঠোঁট চিপে হেসে দিল সাবিহা। বুক ভরে দীর্ঘ নিঃশ্বাস টেনে ছেড়ে দিল হাসি মুখে। টাকাটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ফুটফাত দিয়ে হাঁটতে হাঁটতে আনমনে আয়মানের মুখটা স্মরণ করছিল সে। কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলে ভেসে বেড়ায় সেই দৃশ্য। সাবিহা অজান্তেই কেন জানি হেসে দিল। আকাশে তাকিয়ে দেখল সন্ধ্যার বেগুনি আকাশে নীরের খোঁজে পাখি চলে যাচ্ছে। মনে মনে সাবিহা প্রিয় লাইনগুলো গুনগুনিয়ে সুর তুলেছিল। আজ কল্পনায় বাস্তবতায় তোকে ঘিরে, আজ মেঘের গান গেয়ে যায় তোর প্রতিক্ষণে। পূর্ণতা এখন কবিরের কিনে দেওয়া নতুন গাড়িতে ঘোরাফেরা করে। ড্রাইভারটা কবিরের বিশ্বস্ত লোক এবং পূর্ণতার পাশে সব সময় নুরানি থাকে। পূর্ণতা একা কখনো গাড়ি নিয়ে বের হতে পছন্দ করে না। নিজের একাকিত্বের সময়গুলো সে চুপচাপ ঢাকা শহরের অলি গলিতে ঘুরে বেড়ায়। নিজের ইচ্ছায় এখন সে বাবার ব্যবসায় টুকটাক ম্যানেজমেন্টের কাজটা দেখছে। এতে কবির প্রচণ্ড খুশি হয়েছে। আজ বাবার সাথে দুপুরটা কাটিয়ে পরন্ত বিকেলে গাড়ি নিয়ে বের হয়েছে পূর্ণতা। নুরানিকে আনেনি আজ। ড্রাইভারকে বলে দিয়েছে যেদিকে চোখ যায় সেদিকে গাড়ি নিয়ে যেতে, কিন্তু একই রাস্তায় টার্ন ব্যাক করা যাবে না। সিটে পিঠ ঠেকিয়ে জানালার বাইকে দৃষ্টি দিয়ে পাখিদের উড়াল দেখছে পূর্ণতা। পিপি করে যানবাহনের বিকট হর্ন বাজলেও সেদিকে খেয়াল নেই ওর। আপন মনে আকাশ দেখতে দেখতে হঠাৎ সন্ধ্যার তিমির নামলো। এদিকে রাস্তায় রাস্তায় চারপাশ ঘিরে পোস্টার, লিফলেট, ব্যানার টাঙানো। এক হাত উঁচু করে আদর্শ স্টাইলে এক ভদ্রলোকের হাসি মুখ দেখা যাচ্ছে ছবিতে। পরনে পাঞ্জাবি ও চোখে কালো ফ্রেমের চশমা। এই লোকটার বক্তব্য টিভিতে অনেকবার দেখেছে পূর্ণতা। এই লোক পূর্বের অপোজিশন দলের প্রার্থী হিসেবে লড়ছে, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো কোথাও পূর্ব নামের সামান্য লেখাটুকুও নেই। জানালার কাছে ঘেঁষে বসল পূর্ণতা। এখন সে পূর্বের এলাকায় রয়েছে। আর 10 মিনিট গেলেই ওয়াসিফ ভিলা এসে পড়ছে, কিন্তু কোথাও পূর্বের নির্বাচন ঘিরে বিন্দুমাত্র পোস্টার নেই।
অথচ এই লোকের পোস্টার কারেন্টের থাম্বা উঁচু স্তরে তারের সারিবদ্ধভাবে ছড়াছড়ি অবস্থায় দেখেছে। পূর্ণতা কৌতূহল গলায় ড্রাইভারকে জিজ্ঞেস করলো। চাচা, নির্বাচনী এলাকায় এসে চমক খেলাম। ড্রাইভার বৃদ্ধ মানুষ, তিনি নরম কণ্ঠে বললেন, ওই যে টিভিতে দেখেন না, ওয়াসি পূর্ব নামে একজন তরুণ মানুষ নির্বাচনে দাঁড়িয়েছে, তার এলাকায় কোনো পোস্টার যে দেখা যাচ্ছে না। ড্রাইভার স্টিয়ারিংয়ে হাত রেখে হাসি গলায় বলল, আপনি শোনেননি ওই ছেলে কথা? এগুলো লাগালে নাকি পরিবেশ দূষণ হয়, এজন্য দলের সবাইকে বলে দিচ্ছে এসব না লাগাতে। যদি জনগণ তাকে ভালোবাসে এমনিই ভোট দিয়ে আসবে। ও, ঠোঁটে চোখা করে শব্দ ছেড়ে পূর্ণতা আবার জানালার বাইরে তাকালো। দুনিয়ার সবকিছু নিয়ে পূর্ব চিন্তা করছে, কিন্তু যাকে ভালোবাসি বলল তার কোনো খোঁজই রাখে না। পূর্ণতা আনমনে হেসে দিয়ে ড্রাইভারকে বলল, কি মনে হয় চাচা, এলাকার এবার যুবক আসবে? ওই পূর্ব কি জিতবে? জিতার সম্ভাবনাই বেশি। বয়স কম হলেও এলাকায় যা যা করেছে এগুলো করে ছেলেটা ভালোবাসা অর্জন করেছে। যদি নাও জিতে তাও মানুষ ওনাকে ভালোবাসবো। কিন্তু আমার চোখে তো ওনার এমন কোনো কাজ ধরা পড়েনি। অমন আহামরি কিছুই তো করতে দেখলাম না। মা, পূর্ব তো গতানুগতিক কাজ করে না। মানে? চকিতে প্রশ্ন ছুড়ল পূর্ণতা। পূর্বের একটা দলই আছে যেটা সমাজের কিছু মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা দেয়। ধরো কেউ যদি চিকিৎসা করাতে চায়, ওদের দল এমন ব্যবস্থা করে দেয় যেখানে এক পয়সাও লাগে না। বড় বড় হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার দিয়ে ব্যবস্থা করায়। এই খরচের টাকা সর্বপূর্ব দেয়। ওদের কি বিশাল বাড়ি দেখেছো না টিভিতে? আবার পারিবারিক ব্যবসা থেকে ওদের ইনকাম আসে। ও, পূর্ণতা মুখ ঘুরিয়ে জানালার কাজটা একটু নামিয়ে দিল। সামান্য ফাঁক দিয়ে দমকা হাওয়া ঢুকলো। ঢাকা শহরে এখন মৃদু শীতের আভাস পাওয়া যাচ্ছে। রাতের দিকে বেশ ঠান্ডা নামে। এই সময় বাইরে তাকালে কুয়াশায় কিছু দেখা যায় না। পূর্ণতা গায়ের পাতলা শালটা আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল। রাত এখন ৮টার বেশি। এই রাস্তায় গাড়ি চলাচল কিছু কমে আসছে এখন। হঠাৎ চোখের সামনে দিয়ে আলোয় আলোকিত দম্ভের মতো দাঁড়িয়ে থাকা ওয়াসিফ ভিলা পেরিয়ে গেল। ধুকপুক ধুকপুক করে কাঁপছে। হাত কেমন ঠান্ডা হয়ে আসছে। কেন হচ্ছে? কোনো আশায় মন ছটফট ভাব দেখাচ্ছে। কার দর্শনের জন্য আকুলি বিকুলি করছে। সামনাসামনি আরও একবার কি দেখা হবে? লোকটা বাসে ভূতের মতো যেভাবে দেখা দিয়েছিল, আজকে সুপারম্যানের মতো অদ্ভুত কাণ্ড দেখাতে পারে না। মনের অগোচরে বুকের ভেতর পূর্ব পূর্ব করে যন্ত্রটা লাফাচ্ছিল। যতক্ষণ গেটের সেই আলোগুলো দেখা যাচ্ছিল ততক্ষণ পূর্ণতা তাকিয়েছিল। গাড়ি আরেকটু এগিয়ে গেলে জোরে নিঃশ্বাস ছাড়ল পূর্ণতা। এই বেহায়া মন কবে শুধরাবে? আর তোকেও পাত্তা দিবে না। পূর্ব নিজের জীবন সুন্দর করে গুছিয়ে ফেলেছে। এখন ভোট হবে, ইলেকশন জিতবে, এমপি হয়ে শত মেয়ের মধ্যে থেকে সবচেয়ে সুন্দরীকে বেছে নিবে। তোর কাছে মন ও শরীরের ধন দৌলত ছিল, সেটা পূর্বের প্রাপ্য হয়ে গেছে। যদি ও তোকে ভালোবাসতো তাহলে শত শর্ত ছাড়াই কোলে তুলে নিয়ে যেত, কাউকে পরোয়া করতো না। পূর্ণতা এসব ভাবতে ভাবতেই হঠাৎ ৮-১০ জন ছেলের একটা দলবল দেখতে পেল। বেখেয়ালে সেখান থেকে মুখ ফিরিয়ে সামনে তাকাবে হঠাৎ চোখ বড় বড় করে জানালার দিকে ঝাঁপিয়ে পড়ে উচ্চ কণ্ঠে চেঁচাতে লাগলো, চাচা থামান থামান, চাচা থামান প্লিজ। ড্রাইভার দুম করে ব্রেক কষে পিছু ফিরে তাকালে পূর্ণতার সাথে সাথে নিজের বেহায়া মনকে শান্ত করে জানালা থেকে সরে বলে, একটা বিড়াল গাড়ির নিচে চাপা পড়তে নিচ্ছিল চাচা, আপনি গাড়ি স্টার্ট দিন। গাড়িটা আবার জড়তা ভেঙে চলতে শুরু করে। পূর্ণতা হাত মুঠো করে চোখ খিচে নিজেকে শক্ত করছে। আছে নিজের আবেগের কাছে হার মানবে না, মানবে না, মানবে না। এই স্বার্থপর মানুষ এইভাবেই থাকুক, আর কখনো যেন চোখের সামনে না আসুক। বিড়বিড় করে মনে আওড়াতেই পূর্ণতা বাসা ফিরে এলো। নুরানি ছাড়া আজও কেউ নেই। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে ও আর খাবার দাবার করলো না। দরজা চাপিয়ে নুরানিকে ঘুমাতে বলে শুয়ে পড়ল পূর্ণতা। 10টার দিকে শহরের বুকে প্রবল বেগে বৃষ্টি শুরু হলো। মূলত শীতে নামানোর জন্যই আকস্মিক বৃষ্টির আগমন।
ফ্যানের নিচে পাতলা কাঁথায় ঘুমানো যাচ্ছে না, বাধ্য হয়ে কম্বল মুড়িয়ে শুলো পূর্ণতা। বারবার মনে হচ্ছে পূর্ব আসবে। ওর সাথে যতবার অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ হয়েছে, পূর্ব নিজের দ্বিতীয় দেখাটা সাংঘাতিকভাবে দিয়েছে। এখনো লিফটের ঘটনা মনে পড়লে লজ্জায় কুঁকড়ে যায় পূর্ণতা। ঠোঁটের উপর সেটাই ছিল সবচেয়ে দীর্ঘতম অত্যাচার। বৃষ্টি যেভাবে পড়ছে, কোনো সজ্ঞানে থাকা মানুষ অন্তত বাইরে বের হবে না, কিন্তু মানুষ যা করে পূর্ব তার বিপরীতটাই করতে প্রচণ্ড ভালোবাসে। যদি আজ পূর্ব আসে তাহলে কি লিমিট ক্রস করে ফেলবে? পূর্ণতা এলোমেলো চিন্তা ভাবনায় বিশাল ছিদ্র করে হঠাৎ দরজায় কেউ ধাম ধাম করে ধাক্কাচ্ছে। পূর্ণতা চমকে গিয়ে হড়বড় করে কম্বল ছিটকে উঠে বসে। দুই হাতের শক্ত থাবা দরজার কাঠে ভয়ঙ্করভাবে পড়ছে। খুবই হিংস্র রূপে শব্দ হচ্ছে। এখন তাহলে কে এসেছে? কে? প্রবল বৃষ্টি, মেঘের পৈশাচিক গর্জনে রাতের শহরটা কেঁপে উঠছে। আকাশ চিরে দিনের আলো ফুটে আবার নিকোষ অন্ধকারে ডুবে যাচ্ছে। বৃষ্টির টালমাটাল বেগতিক শব্দে ভেতর রুমের দরজাকে ধাক্কা দিচ্ছে পূর্ণতার জানা নেই। বুকের ভেতর প্রচণ্ড ভয়ের স্তূপ জমা হয়েছে। হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে ছুটছে। পূর্ণতা ফ্লোরে পা ফেলে ধীর গতিতে দরজার দিকে এগুতেই হঠাৎ শব্দটা থেমে গেল। পূর্ণতা বড় একটা ঢোক গিলে দরজা খুলতেই দেখল নুরানি। পূর্ণতা নুরানির দিকে আপাদমস্তক তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, তুই এভাবে দরজা ধাক্কাচ্ছিলি? রাত কয়টা বাজে দেখেছিস এভাবে কেউ ধাপুস ধুপুস করে দরজা ধাক্কায়? নুরানি ভয়জড়িত কণ্ঠে কিছু বলতে যেয়ে হঠাৎ পূর্ণতাকে জাপটে ধরল। পূর্ণতা নুরানিকে নিয়ে বিস্ময়ের ঘোর কাটাতে পারছে না। ওর হাবভাব স্বাভাবিক লাগছে না। কিছু তো হয়েছে, কিছু তো ওর নির্ঘাত হয়েছে। পূর্ণতা ওর পিঠে হাত রেখে ওকে আশ্বস্ত করে নম্র কণ্ঠে বলল, কি হয়েছে? ভয় পেয়েছিস? আমাকে বলবি না? নুরানি আমার দিকে তাকিয়ে বলতো কি হয়েছে। নুরানি জাপটে ধরেই বলল। পূর্ণতা চরম আশ্চর্য হয়ে গেল। নুরানি ছাড়া ফ্ল্যাটে কেউ নেই। খোদেজা একটা সিজারের কেস হ্যান্ডেলের জন্য হাসপাতালে, আর কবির ভোরের দিকে বাসায় ফিরবে। পূর্ণতা গলা ঠোক ফেলে নুরানিকে ছেড়ে দিয়ে বলল, কখন টের পেয়েছিস? মেইন ডোর কি লক করা না? আপা বিশ্বাস করো, খালাম্মা যেমনি দরজা লাগাই আমিও অমনি লাগাইছি। ওই গোল জিনিসটা মোচড় মাইরা মাঝখানে টিপ মাইরা দিছি। তাহলে ঘটনাটা কি? আপা তুমি যখন দরজা চাপাইয়া ঘুমিয়ে গেছো, আমিও তোমারে দেখে আইসা দরজা চাপাইয়া শুয়ে পড়ছি। পরে খট কইরা কেমন জানি একটা শব্দ হইল। আমি লগে লগে দেখি দরজার নিচ দিয়া কেউ ছায়া চলে গেল। এরপর কি হলো? এরপরে দরজা খুইলা দেখি সব অন্ধকার, লাইটটাও নাই যে পরিষ্কার দেখা যাইব। আমি সাহস কইরা তোমার রুমের দিকে যাইতেই ওই খটকানের শব্দটা আবার আইলো। আমি তাড়াতাড়ি লাইট জ্বালাইয়া দেখি কেউ নাই, কিন্তু আপা আমি শিওর দিতেছি কেউ ছিল। শোন, সন্ধ্যায় কোনো ভূতের সিনেমা দেখবি না। তোরে যদি ওই ইনসিডিয়াস টাইপের মুভি দেখতে দেখি তাহলে খবর আছে। চুপচাপ রুমে যা। নুরানিকে চুপচাপ ঘুমাতে যেতে বলল পূর্ণতা। ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে সে মেইন ডোরের কাছে চেক করে এলো। দরজা আগের মতোই লক দেখে রুমে এসে শুয়ে পড়ল। পূর্ণতার চোখে ঘুম নেই। নুরানির ভয়ার্ত চেহারাটা দেখে তার ঘুমটা পালিয়ে গেছে। নুরানি গ্রামের মেয়ে হলেও ওর বুকে প্রচুর আছে। জিন ভূত দ্বারা ভয় না পেলেও পুরুষ জাতির উপর ওর যথেষ্ট ভয় আছে। কোরআনের দুয়া দুরুদ দ্বারা জিনদের তাড়ানো সম্ভব হলেও পুরুষদের হিংস্র কবল থেকে বাঁচা যায় না। হঠাৎ পূর্ণতার খেয়াল হলো, রাজীব যেদিন অশ্লীল কাজটা করলো সেদিন পূর্ণতা হতবুদ্ধির মতো এক পর্যায়ে রুমের দরজা বন্ধ করেছিল। কিন্তু অলৌকিক হোক অথবা লৌকিক কারবার, পূর্ব সেই নবের দরজা খুলে ভেতরে ঢুকেছিল। তাহলে কি নুরানি সত্য বলেছিল? পূর্বের পদপ্রার্থী নিউজ শোনার পর থেকেই বামপন্থী কিছু লোক মাথাচাড়া দিয়ে উঠেছে। নানা মুখরোচক বার্তা প্রতিদিন ফলাও করে সংবাদ মাধ্যমে ছড়াচ্ছে। ডানপন্থী হিসেবে পূর্বের নির্বাচনে দাঁড়ানোটা নাকি হাস্যকর ব্যাপার। দল ঠিকমতো যোগ্য ব্যক্তিকে জনগণের জন্য দাঁড় করায়নি, এমন নানা কথা তারা সুচারুভাবে ব্যক্ত করছে। কিন্তু জনগণের উপর সম্পূর্ণ আস্থা রেখে পূর্ব বলে দিয়েছে
সময় নিশ্চয়ই যোগ্য জবাব দিবে। এখন কোনো রকম হিতকর আলোচনা, হিংসাত্মক কথা ও ঠাট্টা মশকরার জবাবদিহিতার পূর্ব দেওয়াটা পছন্দ করে না। তর্কের চেয়ে নীরবতা শ্রেয়, এবং এমনটা ভেবে সে দেদারসে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইমতিয়াজ উদ্দিন পার্টির কিছু লোককে আগেও যেমন সাহায্য করেছে, এখনও সে করছে।